নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত আমরা এখনো জানি না। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের ওপরে হিংসাত্মক মনোভাব প্রকাশ করছিলেন ভারতবর্ষ। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর থেকে তারা ব্যাপকভাবে মুমূর্ষ অবস্থায় রয়েছেন। শেখ হাসিনা ফিরে দিতে বাধ্য, 7 সিস্টার নিয়ে ব্যাপক টান ধরেছেন এবার ডক্টর ইউনূস। এদিকে ডক্টর ইউনূসের এই চীন যাত্রাকে কেন্দ্র করে আন্তর্জাতিক আমেরিকা পর্যন্ত ব্যাপক সম্মতি ও বাংলাদেশের অনেক সাফল্য বয়ে নিয়ে এসেছেন তিনি। তার মধ্যে ভারতকে কুপকাত করাটাই হলো বর্তমান বাংলাদেশের মূল সাফল্য। যেখানে ভারত কুপকাত সেখানেই শেখ হাসিনা কুপকাত। আসুন শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন ও আইনি প্রক্রিয়ায় তার বিচার ব্যবস্থা, আগামী নির্বাচন, কি বৈঠক হলো ডক্টর ইউনূসের, কেন ভারত কাঁদছে ইউনূসের সফরে, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কি আলোচনা হয়েছে তার বিস্তারিত আমরা এখনো জানি না। বাংলাদেশ সাইট থেকে একটা তথ্য পাওয়া যাচ্ছে, এখন ভারতীয় তরফ থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে একটা পাল্টাপাল্টি দাবি বা আহ্বান, প্রত্যাশা সেখানে সামনে এসছে। বাংলাদেশ যেমন চেয়েছে শেখ হাসিনার প্রত্যাপন, বিচারের জন্য বা শেখ হাসিনাকে যেন ভারত বাংলাদেশে ফেরত পাঠায়, তিস্তার পানি বন্টন চেয়েছে, সীমান্ত হত্যা বন্ধ চেয়েছে এবং গঙ্গার যে পানি বন্টন চুক্তি তার নবায়ন চেয়েছে। পরিষ্কার পাল্টাপাল্টিভাবে নরেন্দ্র মোদী সেখানে একটা স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছে। স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ কি চেয়েছে? নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত। নতুন ইস্যু অবশ্য পুরনো ইস্যু আছে, তারা সংখ্যালঘু ইস্যুটাকে খুব বেশি আন্তর্জাতিক করতে পারেনি আর কি, খুব একটা সমর্থন পায়নি, এটা পরিষ্কার। কারণ ভারতেই যে পরিমাণ সংখ্যালঘু নির্যাতন, সেখানে ভারত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে একেবারে দুনিয়া কাঁপাবে, সেটা দুনিয়া সাড়া দেবে না, এটা হাস্যকর। তারপরও তারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছে নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, দেখেন, যেটা ভারতের একেবারে ইস্যু না, বাংলাদেশের ইস্যু। নির্বাচন সবসময় ভারত বলেছে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, কিভাবে হবে না হবে সেটা তাদের ব্যাপার। এখন তাদের নতুন ইস্যু, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশি গণতন্ত্র দেখতে চায় ভারত। এইটা সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এটা জানাচ্ছেন। অর্থাৎ আধা ঘন্টার বেশি যে মোদী এবং ইউনূসের বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশ পক্ষ যেমন জানিয়েছে যে ক্যাটাগরিক্যালি যে শেখ হাসিনাকে ফেরত দাও, সীমান্ত হত্যা বন্ধ করো, তারপরে তিস্তার পানি বন্টন চুক্তি কার্যকর করো, যেটা ঝুলে আছে, আর গঙ্গার যে পানি চুক্তি যেটা হয়েছে সেটা নবায়ন করছো না কেন, সেটা করো। বিষয়টা পরিষ্কার। ভারত এখন দেখা যাচ্ছে বিক্রম মিশ্রির বক্তব্য অনুযায়ী একটা বিশেষ সংবাদ সম্মেলন করছে আজকে। সেই সংবাদ সম্মেলনে বলছে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। খেয়াল করছেন? তার মানে এখন বাংলাদেশের নির্বাচনটা খুব প্রায়োরিটি। তারা জানে যে নির্বাচন হইলে তাদের সামনে যে পাহাড়ের মতন বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে না। মানে ইউনূসের যে একটা বিশ্ব নেতার চরিত্র এবং তার যে ক্যারিসমাটিক লিডারশিপ, এইটা এখন ভারতের আতঙ্ক। ডক্টর ইউনূসকে সামনে রেখে ভারত এখন লড়াই করা তার পক্ষে খুব কঠিন। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, তার আকার, তার অর্থনৈতিক শক্তি যাই থাকুক না কেন, কিন্তু নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক খুব শক্তিশালী অবস্থান আছে, ইমেজ আছে। এটা প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে যে কোনো সম্মেলনে যাচ্ছে, সেখানে তরুণদের উদ্দেশ্যে সে একেবারে ভুবন ভুলানো যেই বক্তব্য, সেই বক্তব্য সে দিয়ে কিন্তু বাজিমাত করতেছে। এইটা
মোদী এবং ভারতের শাসকরা মনে করতেছে এটা তাদের জন্য বিরাট থ্রেট। সুতরাং এখন তারা চায় একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চায়, বলতেছে যে একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ চায়। কেন বাবা, বাংলাদেশে কোনো সমস্যা আছে? বাংলাদেশ তো ভোগীযোগী নির্বাচনের মধ্য দিয়ে তোমরা ওইটারে স্থিতিশীল মনে করছো। শেখ হাসিনার 15 বছরের শাসনটা মনে হয়নি যে তার এই ভোগীযোগী নির্বাচনের ভেতরেরটা শূন্য, তার যে কোনো জনপ্রিয়তা নাই, এবং এই জনসমর্থনহীন একটা সরকারকে সমর্থন করতে যে ভারত যে নিজে মানুষের বিরাগ ভাজন হয়েছে, রোষের শিকার হয়েছে, ভারতের সম্পর্কে যে বিন্দু মাত্র যে আর সমর্থন নেই মানুষের, এটা কি তারা টের পায়নি? তারা ওইটাকে তারা খুব জায়েজ করলো। হ্যাঁ, একেবারে দৌড়ায় যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চীনের রাষ্ট্রদূত আর ভারতের হাইকমিশনার দৌড় দিল যে কে আগে যাইতে পারবে। তো সেই দৌড়ে ফার্স্ট হয়েছে ভারতের যে হাইকমিশনার, তিনি মালা দিয়ে আসছে এবং একটা সাধুবাদ একটা স্বীকৃতি দিয়ে দিল। তো তখনও তারা একবারও বললো না এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কেন চায় তারা? এটা হলো মতলবটা হলো ওই যে শেখ হাসিনাকে ফেরত দাও, তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা বন্ধ করো, এটার কাউন্টার হিসেবে নরেন্দ্র মোদী সেখানে উপস্থাপন করছে। এটা পরিষ্কার। বৈঠক সূত্র এখানে বলছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই কথা বলেন। বৈঠক সূত্র বলছে, ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে যখন বাংলাদেশের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান, তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান। তো বলে দিছে, তো বিমস্টেক সম্মেলনে ভাষণেও বলছে। এইটা নিয়ে খুব বেশি স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতের এই নরকীয় আচরণের কারণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক গেম খেলেছেন, চীন এবার নতুন করে ভারতের উপর ভুরু কুঁচকিয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে দ্রুত ফিরানো সহ 7 সিস্টার্স এবং আমেরিকার সমর্থন নিয়ে ডক্টর ইউনূস আগামী নির্বাচন কত শক্তিশালী করতে যাচ্ছে, বিস্তারিত রিপোর্টে। মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে, সে কোনো কূটনৈতিক না, সে একজন দোভাষী। ডক্টর ইউনূসের সাথে কথা বলতে, ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখে না। রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেই মানের বিশ্ব নেতা, সেই মানে পৌঁছাতে মোদিকে 100 বার জন্ম নিতে হবে। তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল। শুধু রিপাবলিক বাংলা না, আজকে মোদি এবং ডক্টর ইউনূসের মিটিং হলো, ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে, কিছু বলতে পারছে না। আসলে কি আলোচনা হয়েছে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের গণমাধ্যম কি লিখবে? বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে, এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে? আমি জিজ্ঞাসা করছি। নিরীহ মানুষকে হত্যা করেছে, 27 জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে। একজন শিশু, সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল, যে কারণে তাকে হত্যা করতে হলো? বিএসএফ এর কাছে জিজ্ঞাসা, নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা। এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম, মেইল করছিলাম, জানাচ্ছিলাম। আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত 16 বছরে 1000-এর উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে, যার ডকুমেন্ট হয়েছে মাত্র 600-র মতো, বাকিগুলো আনডকুমেন্টেড। এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে জানাজা নামাজও পড়া হয়নি। তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত, জানাজা নামাজ পড়তে দিত না। উল্টো নিহতদেরকে চোরাকারবারি
বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে। কেমন লাগে? এভাবেই নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো। নিজের দেশের মানুষ নিজেরাই মারলা। একবার বিবেচনা করো। সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই। ভারতীয়রা অপরাধ করে, বাংলাদেশিরা অপরাধ করে। প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে, আইন আছে, আন্তর্জাতিক নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ব্যবস্থা নেবে। কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেই বিষয়ে, আলোচনা হয়েছে তিস্তা পানি চুক্তি বিষয়ে। আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি, এই যে নদীগুলোর উপরে তোমরা বাঁধ দিয়ে পানিগুলো আটকে দিয়েছো, নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে, খুবই স্বাভাবিক। তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম, যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে, পানির লোড নিতে পারছে না, তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ? নিজেদেরকে প্রশ্ন করো। আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি, তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানির কেন ভাগ পাবো না? এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না, এগুলো আন্তর্জাতিক নদী। কমপক্ষে 3টি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো। সেই নদীগুলোর পানির হিসাব চাচ্ছি, যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না। ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে, অন্য দেশ থেকে আসা পানি। সেই পানিগুলোর একটা অংশ, ধরেন 1 বালতি পানি ভারতের কাছে আছে, আন্তর্জাতিক নদীর পানি। ভারতেরও অধিকার আছে, আমাদেরও অধিকার আছে। 1 বালতি পানির মধ্যে 1 গ্লাস তো আমরা ভাগ পেতে পারি। আমরা নিচু দেশে যারা আমরা ক্ষতির ভাগ বহন করি, 1 গ্লাস পানি তো পেতে পারি। এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না। এই না বোঝার কারণে আমাদের দূরত্ব। ভারতের নাগরিক, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি দল, বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি, সমর্থন করেনি। আমরা বলে যাচ্ছি। যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি, ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে। আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল, বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে। বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে। আমিও আপনাদেরকে বলছি, ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি, বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি। এটা আপনারা মনে রাখবেন। প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল, আমরাও আপনাদের উপর নির্ভরশীল। কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না, কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা। আমরা আর পিছনে ফিরে তাকাবো না, শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতির সামনে আছি। আমি আপনাদেরকে বলছি, রোহিঙ্গা বিষয়ে আপনারা যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে। ডক্টর ইউনূস স্যারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব। যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব। এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।